কল্যাণীর সেই হাসিটা মুহূর্তে উধাও হয়ে গেল। বরং নীল, আদ্রিতা এবং চিত্রাকে দেখে তার মুখে একটা প্রচ্ছন্ন বিরক্তির ছাপ দেখা দিল। আসলে শুধু নীল নয়, চিত্রা এবং আদ্রিতাকেও খুব একটা পছন্দ করেন না কল্যাণী সেন। বড় ছেলের মৃত্যুর পর থেকে বৌমা এবং নাতনির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। শুধুমাত্র লোকনিন্দা এড়াতে এসব অনুষ্ঠানে মা মেয়ের ডাক পড়ে। আদ্রিতা কল্যাণীর বড় নাতনি, কিন্তু অন্যান্য নাতি নাতনিদের মতো আদ্রিতা ঠাকুরমার আদর ভালোবাসা খুব একটা পায়নি। আদ্রিতার প্রতি তার এই আচরণ দেখলে মনে হয় সে যেন উড়ে এসে জুড়ে বসেছে। অনেকবার জিজ্ঞাসা করার পরও এই প্রশ্নের উত্তর পায়নি আদ্রিতা। সে যেন এক রহস্য। চিত্রা, আদ্রিতা দুজনেই জানে এই পরিবারের কেউ ওদের পছন্দ করে না, কিন্তু তাও একটা সামাজিক কর্তব্যের খাতিরে প্রতিবার মুখ দেখাতে চলে আসে ওরা। তার উপর আদ্রিতা নীলের বিবাহিত জীবন নিয়েও এই পরিবারের সদস্যদের আগ্রহের শেষ নেই। নীলকে সাথে নিয়ে এলে সবাই অপমান করবে, এবং আদ্রিতা একা এলে সবাই বাঁকাভাবে জিজ্ঞেস করবে নীলের কথা। শুরু হয়ে যাবে কানাঘুষো আলোচনা। আদ্রিতার অবস্থা তাই এক্ষেত্রে অনেকটা শাঁখের করাতের মতো। কল্যাণী সকলকে অভিবাদন করে বললেন, ঠাকুর সকলের মঙ্গল করুক। তোমরা সবাই যে আজ আমার ডাকে এখানে এসেছ, এতে আমি ভীষণ খুশি। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আজ আছি, কাল নেই। যতদিন বেঁচে আছি তোমাদের এভাবেই একজোট দেখতে চাই, তাতেই আমার শান্তি। চলো এবার খেতে বসা যাক। প্রত্যেকটা অনুষ্ঠানেই এলাহি খাবারের ব্যবস্থা করেন কল্যাণী সেন। সমস্ত কিছুতেই বনেদি পরিবারের সাবেকি বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। মোচার ঘণ্ট, ধোকার ডালনা, এঁচড় কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, ইলিশ ভাপা, কাতল কালিয়া, পোলাও, কচি পাঁঠার ঝোল, শেষ পাতে চাটনি এবং দই মিষ্টি, সব মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন। খাবার টেবিলে বসে নীল আর কারোর দিকে তাকালো না। খেতে বড্ড ভালোবাসে নীল। পছন্দের খাবারগুলো প্লেটে নিয়ে খাওয়া শুরু করল সে। পরিপাটি করেই খাচ্ছিল নীল। তার আদব কায়দাতেও যে কোনো অসঙ্গতি বা ত্রুটি ছিল তা নয়। অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে দ্রুত খাবার খাচ্ছিল সে। এই সুস্বাদু খাবার তো পরিপূর্ণ মনোযোগের সাথেই খাওয়া উচিত, না হলে তো খাবারেরই অসম্মান। কিন্তু তাতেও সেন পরিবারের সমস্যা। নীলকে ওভাবে খেতে দেখে সবাই কৌতুকপূর্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকল। তারপরই ইশারায় ইশারায় নীলকে নিয়ে হাসাহাসি আরম্ভ করল। চিত্রা আর আদ্রিতাও চোখের ইশারায় কয়েকবার নীলকে সতর্ক করার চেষ্টা করল, যাতে নীল অমন গোগ্রাসে না খায়, বরং টেবিল ম্যানার্স মেনে চলে। কিন্তু খাওয়ার সময় নীল শাশুড়ি বউ কারোর দিকেই তাকালো না। আদ্রিতা লক্ষ্য করল সকলের চোখে এমন একটা ভাব যেন তারা কোনো হাঘরের খাওয়া দেখছে। রাগে অপমানে বিরক্ত হয়ে আদ্রিতা পাশ ফিরে বসল। সবার খাওয়া দাওয়া শেষ হতেই কল্যাণী সবাইকে কাছে ডাকলেন এবং গলা খাঁকড়ে বললেন, আজকে তোমাদের এখানে ডাকার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে। সবার মধ্যে একটা গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল। কল্যাণী সেন সবাইকে একসাথে কি বলার জন্য ডাকলেন? একটু বিরতি নিয়ে কল্যাণী সেন আবারও শুরু করলেন, রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগামী 2-3 দিনের মধ্যেই তাদের নতুন সিইওকে নিযুক্ত করতে চলেছে। এটা কিন্তু এখনো কেউ জানে না, যাকে বলে একেবারে ঘোড়ার মুখের খবর, বুঝেছ? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সেন পরিবারের সকলে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এমন একটা খবর যে সত্যি আলোড়নকারী তা অস্বীকার করার উপায় নেই। সকলের মনেই তখন কৌতূহল, এমন একটা সিদ্ধান্ত কেন নিচ্ছে রায়চৌধুরীরা? কি এমন ঘটল যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হল? নীল একটু আগে অবধি মনোযোগ সহকারে খাচ্ছিল, কিন্তু রায়চৌধুরীদের নতুন সিইওর প্রসঙ্গটা ওঠার পর থেকেই খাওয়ার দিকে মন থাকলেও তার কান ছিল কল্যাণী সেনের কথার দিকে। কল্যাণী সেন খানিকক্ষণ চুপ করে সকলের মুখের দিকে তাকিয়ে সবার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন।
তারপর হাসি মুখে বললেন, তাহলে এবার তোমরা বলো কে কি ভাবছো? এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। আমি খবর পেয়েছি রায়চৌধুরীদের নতুন সিইও খুব ইয়াং, ওই আদ্রিতার বয়সী হবে। আমার মনে হয় ওদের আরও একবার আমরা অ্যাপ্রোচ করতে পারি। আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউ ওদের এই নতুন সিইওকে ঠিকমতো বোঝাতে পারি, আর উনি যদি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যান, তাহলে সেনদের জন্য সৌভাগ্যের দরজাটা চিরকালের মতো খুলে যাবে। আসলে রায়চৌধুরীরা হলো এমন একটা নাম, যার সাথে সারা বাংলার ছোট বড় সমস্ত কোম্পানিগুলো নিজেদের নাম জড়াতে চায়। একবার টাই আপ করতে পারলেই সেই কোম্পানিকে আর ফিরে তাকাতে হয় না। সে কারণেই সেনরা বারংবার চেষ্টা করেছে রায়চৌধুরীদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে, তবে প্রতিবারই কোনো না কোনো কারণে তা সফল হয়ে ওঠেনি। কিন্তু নতুন সিইও আসার খবরে একটা নতুন সম্ভাবনাও কি দিচ্ছে। নীল মনে মনে ভাবে, এই মহিলা যতই কুচুটে হোক না কেন, একটা কথা অবশ্যই মানতে হবে, এই ৯০ বছরের বৃদ্ধা চলাফেরা করেন হুইল চেয়ারে, কিন্তু বাজার দরের সমস্ত খবর এনার নখদর্পণে। তা না হলে সংবাদ মাধ্যমও এখনো যে খবর জানে না, সেই খবরটাও পৌঁছে গেল কল্যাণী সেনের কাছে। কল্যাণী সেন আবারও বলা শুরু করলেন, আশা করি বুঝতে পারছো যে এই ডিলটা কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে কে এই গুরুদায়িত্বটা পালন করবে বলো? যে এই ডিলটা ক্র্যাক করতে পারবে, এই পরিবারের উন্নতিতে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি কথা দিচ্ছি, তাকে আমি নিজে পুরস্কৃত করব। সেন পরিবারের অনেকেই দেখা গেল এই ব্যাপারে বেশ উৎসাহী। আদ্রিতার জাট্টুতো খুঁড়তুতো ভাই বোনেদের মধ্যে অনেকেই বলতে লাগল, ঠাম্মা তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, আমি তোমায় নিরাশ করব না। কেউ আবার গ্যারান্টি দিল যে এই ডিল সে ক্র্যাক করবে। কেউ আবার নিজের বড়াই করতে শুরু করল, যেন চাকরির ইন্টারভিউ দিচ্ছে। সবার অবস্থা দেখে ভীষণ মজা পেল নীল। রাজামশাইয়ের বিশ্বস্ত সব সেনাপতিরা যেন নিজেদের প্রমাণ করার জন্য এই সুযোগেরই অপেক্ষা করছিল। আর হবে নাই বা কেন? যে একবার কল্যাণী সেনের স্বপ্ন পূরণ করতে পারবে, সে হয়ে উঠবে সেন পরিবারের চোখের মণি। ঠাম্মার কাছে একটা সুযোগ চাইতে ইচ্ছে করছিল আদ্রিতারও। সেটা পুরস্কারের লোভে নয়, নিছক কাজটাকে ভালোবেসেই সে বলতে চাইছিল। সে স্মার্ট, কর্মঠ, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তার বিশ্বাস রায়চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্টটা সে ঠিক ক্র্যাক করতে পারবে। কিন্তু বলে ওঠা হল না আদ্রিতার, কারণ সে খুব ভালো করেই জানে যে ঠাম্মা মন থেকে তাকে পছন্দ করেন না। সে জিজ্ঞেস করলেও ঠাম্মা তাকে সুযোগ দেবেন না, তাই বলে মুখ নষ্ট করতে চায় না আদ্রিতা। কল্যাণী সবার দিকে হাসি মুখে তাকিয়ে জরিপ করছিলেন, যেন জহুরির চোখ দিয়ে আসল হিরেটিকে তিনি বেছে নিচ্ছেন। সবার উপর চোখ বুলিয়ে কল্যাণী সেন নিজের ছোট ছেলে নবীনের দিকে তাকালেন। আদরের ছেলে নবীন সব সময় মায়ের পাশে পাশে থাকে, আজও তার ব্যতিক্রম হল না। আহ্লাদিত গলায় কল্যাণী বললেন, বাবা নবীন, তোমার উপর আমার অনেক ভরসা। আমি ভেবে দেখলাম এই পরিবারে তোমার থেকে যোগ্য প্রার্থী আর কেউ নেই, তাই এই দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই। তুমি রায়চৌধুরীদের নতুন সিইওর সঙ্গে দেখা করে আমাদের তরফ থেকে ডিলটা ক্র্যাক করবে। দেখো, আমার ভরসার যেন অমর্যাদা না হয়। কল্যাণীর কথায় কেউ খুশি মনে, কেউ বা লোক দেখানো হাসি মুখে হাততালি দিয়ে উঠল। নিজের প্রশংসা শুনে নবীন আনন্দে গদগদ হয়ে উঠলেন। এক গাল হেসে মাকে বললেন, তুমি কিছু চিন্তা করো না মা, আমার এত বছরের অভিজ্ঞতা, ইতালিতে আমার ব্যবসার সুখ্যাতি তো তুমি নিজের কানে শুনেছ। এই ডিলটা আমি ক্র্যাক করব, তুমি দেখে নিও। খুব শিগগিরই তোমার কাছে আমি সুখবর নিয়ে আসব। কল্যাণী নবীনের চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বললেন, জানি রে জানি, পারলে তুইই পারবি। তারপর কল্যাণী হাসি মুখে ছেলের সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা বলতে লাগলেন।
নবীনও নিজের কৃতিত্ব যতটা পারা যায় ফুলিয়ে ফাঁপিয়ে জাহির করতে লাগল। মনে মনে বেশ মজা পাচ্ছিল নীল। সবাই এতক্ষণ নীলকে এত অপমান করছিল, কিন্তু একবার ওর আসল পরিচয়টা জানতে পারলেই এই খোটা সিক্কাই এদের কাছে হয়ে উঠবে বহু মূল্যবান আশরাফি। সত্যি মানুষ ভীষণ ধান্দাবাজ। নবীন কাকা যে এত গর্বের সঙ্গে বলছেন ওনার কাছে এই ডিলটা ক্র্যাক করা জল ভাত, তা উনি কি জানেন যে রায়চৌধুরীদের নতুন সিইওকে উনি অলরেডি বিরূপ করে ফেলেছেন? এই কথাটা ভেবেই নীলের ভীষণ মজা লাগছিল। নীল বাঁকা হেসে বলল, হ্যাঁ, যখন রায়চৌধুরীদের অফিসে নবীন কাকার সাথে আমার দেখা হবে তখন বেশ জমে উঠবে খেলাটা। মিটিমিটি হেসে পাশ ফিরতেই নীল চমকে উঠল। অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে আদ্রিতা। ভয়ে গলা শুকিয়ে গেল নীলের। তার মানে আদ্রিতা কি নীলের কথাটা শুনে ফেলল? আদ্রিতার সামনে ফাঁস হয়ে গেল নীলের আসল পরিচয়। এবার তাহলে কি ঘটতে চলেছে?